আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনি একটু মানবিক হন। গত রাত্রে দেখলাম যে রানীনগর থানার অন্তর্গত যে চর বিস্তীর্ণ এলাকা, সেই চরে মানবিকতাকে কিভাবে লঙ্ঘন করা হচ্ছে। কারণ যারাদেরকে এপারের বিএসএফ ওপারের বর্ডার গার্ডদের হাতে পাঠিয়ে দিয়েছিল, বাংলাদেশের দিয়ে দিয়েছিল, তারা আবার রাতের অন্ধকারে রাত্রি 12টার পরে প্রায় 250 লোককে চরের মধ্যে রেখে দিয়ে চলে গেছে। কাজেই বাংলাদেশ বর্ডার গার্ড বলছে এরা আমাদের বাসিন্দা না, আমাদের দেশের নাগরিক না। আর ভারতবর্ষের বিএসএফ বা বর্ডার এলাকার থানাগুলি তাদেরকে অ্যারেস্ট করে, এটা মুখ্যমন্ত্রী বারবার বলেছিলেন যে আমরাও বলেছিলাম যে কোনো বেআইনি অনুপ্রবেশকারীকে আমরা ভারতবর্ষে রাখতে চাই না। ভারতবর্ষের সরকার বা ডবল ইঞ্জিন সরকার, পশ্চিমবাংলার নতুন সরকার যে পদক্ষেপ করছে আমরা সাধুবাদ জানাই। কিন্তু মধ্যেখানে এই প্রসেস করতে গিয়ে বা তাদের অ্যারেস্ট করে কোথাও ক্যাম্পে রাখা হচ্ছে 3 দিন 4 দিন, তারপরে তাদেরকে আবার পুশব্যাক করা হচ্ছে বা ওপারে পাঠানো হচ্ছে। তো ওপারের লোকরা যদি তাদের নিতে যে অস্বীকার করছে, বাংলাদেশ বর্ডার গার্ড বা রাতের অন্ধকারে যে প্রায় 250 জন ব্যক্তিকে, বাচ্চাও আছে, অনেক বয়স্ক লোক আছে, আমরা খবর পেলাম, আমাদেরকে ওখান থেকে ফোন করছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনি একটু মানবিক হন। বা এই সমস্ত লোকগুলা সত্যিই ওপার বাংলার লোক না এপার বাংলার লোক, তারা যে দিশাহীন ভাবে তাদের যে মানবিকতার যে লঙ্ঘন হচ্ছে, বা 250 ব্যক্তিকে বিস্তীর্ণ এলাকা, অত বড় চর, যেখানে এখন অন্য সময় বর্ষাকালীন সময় বিরাট জল থাকে, এখন সেটা শুকা অবস্থায় আছে, বালি আছে, বালির চর আছে, সেই চরের লোকগুলা যেভাবে কান্নাকাটি করছে, বর্ডার গার্ডের ফোর্সরাও তাদেরকে ঘিরে আছে, ওপারের বিএসএফরা, ওপারের বর্ডার গার্ডরা কিভাবে তাদেরকে এখানে পৌঁছে দিয়ে গেল, তাহলে কি এখানকার বর্ডার গার্ড বিএসএফ তারা কেন বাধা দিল না, বা তারা ইন্ডিয়ার চরের মধ্যে কিভাবে এসে গেল? এই ব্যাপারটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আপনাদের মাধ্যমে মানবিকতার সহিত দেখার জন্য বলছি। কারণ মানুষ কোন জাতের বা কোন রাষ্ট্রের বা কোন জায়গায় জন্মিয়েছে, কোন দেশে জন্মিয়েছে, সেটা নিশ্চয়ই দেখতে হবে। কিন্তু যেভাবে মানবিকতার মানুষগুলা যেভাবে লাঞ্ছিত হচ্ছে, যেভাবে তাদের খোলা আকাশের নিচে রাত্রেবেলায় নামিয়ে দিয়ে যাওয়া হয়েছে, তারা কি অবস্থায় আছে, তারা কি খাবে, তারা কিভাবে ওখানে ফাঁকা আকাশের মধ্যে কিভাবে কতক্ষণ তাদেরকে থাকতে হবে, এটা মুখ্যমন্ত্রী যাতে হস্তক্ষেপ করেন বা একটা অস্থায়ী সমাধানও আপাতত করা উচিত। পরে সঠিক পুঙ্খানুপুঙ্খানুভাবে তদন্ত করে বাংলাদেশের সাথেও যোগাযোগ করুক আমাদের বিদেশ দপ্তর, দিয়ে একটা সমাধান করার জন্য আপনাদের আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি। আমেরিকা কোথা থেকে তেল কিনতে বলে দেবে, সেখান থেকেই তেল কিনতে হবে। মানে আমেরিকার তেল বিক্রি করে যেখান থেকে লাভ হবে, ভারতবর্ষ সেখান থেকে লাভ হবে। কিন্তু এটাতে দাঁড়িয়ে ভারতবর্ষের মানুষের যে চরম ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। আপনি এই যে অটো চলেন, সিএনজি চলে, জানুয়ারি থেকে আজ পর্যন্ত 2 গুণ 2.5 গুণ সিএনজির দাম বেড়েছে। সিএনজিতে চলে কারা? সাধারণ মানুষ। সিএনজিতে চলে কারা? স্কুল ছাত্র ছাত্রী থেকে যারা সাধারণ ইনকামের বিষয় রয়েছে। এবং চালায় কারা? গরিব মানুষ। তারা চরম বিপদের সম্মুখীন রয়েছে। এই পেট্রোলের ডিজেলের দাম বাড়ার ফলে এক তো দাঁড়িয়ে হলো যাতায়াতের খরচা বেড়েছে, দ্বিতীয় দাঁড়িয়ে সার কোম্পানিগুলো সারের দাম কয়েক গুণ বেড়েছে। তাহলে ভারতবর্ষের মানুষের দুর্বিষহ অবস্থা। এই ট্রাম্পকে খুশি করা, ট্রাম্পের ইনকাম বাড়াবার জন্য মোদী সরকার যা যা নীতি নিচ্ছে,
তার জন্য ভারতবর্ষের মানুষের ভয়ঙ্কর দুশ্চিন্তা হচ্ছে। এবং এর পেছনে দাঁড়িয়ে মূল হলো ভারতবর্ষের যে স্বাধীন বিদেশ নীতি, আমার নিজের স্বাধীনতা থাকবে, আমি রাশিয়া থেকে তেল কিনবো, ইরান থেকে তেল কিনবো, সৌদি থেকে তেল কিনবো, ভেনেজুয়েলা থেকে তেল কিনবো, সেটা আমার ঠিক থাকবে, সিদ্ধান্ত থাকবে। এইটা ভারতবর্ষের মধ্যে নেই। এখন ভেনেজুয়েলা দখল করে আমেরিকা চেষ্টা করছে ভেনেজুয়েলার দখল করা জায়গা থেকে তেল কেনাতে বাধ্য করার, মানে গোটাটাই আমেরিকার নির্দেশে ভারতবর্ষের গভর্নমেন্টকে পরিচালিত করার ব্যবস্থা করছে। এখন ইরান থেকে, রাশিয়া থেকে, ভারত থেকে কে কোথা থেকে তেল কিনবে, জল কিনবে, তার গোটাটা ঠিকাদারি নিয়ে নিয়েছে আমেরিকা। ঠিকাদারি তেনারা নিয়েছেন, ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু ভারতবর্ষের সরকার নির্লজ্জভাবে এই ঘটনার নিন্দা তারা করেছেন, কিন্তু এই ঘটনা কারা ঘটিয়েছেন সেই ঘটনার সম্বন্ধে কোনো স্পষ্ট বক্তব্য রাখেনি। ভারতবর্ষে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত তাকে ডেকে পালায়নি, তার থেকে অনেক কম মানের কূটনৈতিক ব্যক্তিত্বকে ডেকে কোনো ক্রমে দায় সারবার কাজ করেছে। ভারতবর্ষের নাগরিকদের ন্যূনতম, যারা ভারতবর্ষে থাকে এবং বাইরে কাজ করেন, তাদের যদি ন্যূনতম সুবিধা দেওয়ার কাজ, সুরক্ষা দেওয়ার কাজ ভারতবর্ষের সরকার করতে পারে না, তাহলে সে ভারতবর্ষের নাগরিক বা মানুষের দ্বারা নির্বাচিত সরকার হয়ে তার লাভ কী হবে? ভারতবর্ষের প্রধানমন্ত্রী মানুষের দ্বারা নির্বাচিত হলেও তিনি পরিচালিত ভারতবর্ষের বৃহৎ কর্পোরেশন, পৃথিবীর কর্পোরেশন দ্বারা। তাদের পয়সা, মুনাফা, এই আম্বানি আদানিদের লাভ দেখা ছাড়া সে কিছু দেখেনি। ট্রাম্পও তাই। ট্রাম্প ইজ এ বিজনেসম্যান, ট্রাম্প একজন ব্যবসায়ী। তিনি তার ব্যবসার লাভ কি, ক্ষতি কি হবে, সেই দেশের কর্পোরেশনদের লাভ হবে, সেই দিয়ে সমস্তটা দেখাতে ব্যস্ত। এই ভারতবর্ষের সার্বভৌমত্ব, আমি কোথা থেকে তেল কিনবো, জল কিনবো, কোথায় যাব না যাব, কার সাথে বন্ধুত্ব করব, এইটা মেনটেন করার দায়িত্ব আমাদের। ভারতবর্ষ একসময় জোট নিরপেক্ষ নীতি বা জোট নিরপেক্ষ শিবিরে ছিল, পৃথিবীর দুটো বৃহৎ শক্তির বাইরে, সোভিয়েত ইউনিয়নের ইউএসের বাইরে ছিল। এটা ভারতবর্ষে ঘোষিত নীতি ছিল। তার থেকে পুরোপুরি সরিয়ে ভারতবর্ষে আম্বানি আদানি, ভারতবর্ষের যে দেশীয় সংস্করণ, সারা পৃথিবীর যে কর্পোরেটদের সংস্করণ, ট্রাম্প তাদের কাছে সরাসরি বশ্যতা স্বীকার করেছে। কারণ এই কথা নিশ্চিত, এই কর্পোরেটদের বিপুল পরিমাণ টাকায় মিডিয়া হাউসের দ্বারা এবং কর্পোরেটদের বিপুল পরিমাণ টাকা ছাড় দিয়ে মিথ্যে ভাষ্য তৈরি করেই আজকের দিনে মোদী সরকার ভারতবর্ষে টিকে আছে। কর্পোরেটদের লাভ মোদী সরকার নিজের লাভ হিসেবে মনে। अभी बहुत कुछ खुलने वाला है, आने वाले दिन में बहुत कुछ खुलने वाला है। और अगर सुमित राय अरेस्ट होता है तो पेंडोरा का बॉक्स खुल जाएगा, क्योंकि उनको सब पता है कौन है सुमित राय। अभिषेक बनर्जी के सिर्फ पीए हैं। आप सांसदों और विधायकों को जाके पूछिए कि वो कौन है, आईपीएस ऑफिसर्स को जाके पूछिए वो कौन है। सांसद और विधायक को वो बोलते थे क्या करना है क्या नहीं करना है। आईपीएस ऑफिसर्स जितने बंगाल के हैं उनको वो चालना करते थे, उनको बोलते थे वो कि इसको उठाओ, इसको पकड़ो, यहाँ वोट करवाओ, वहाँ वो करो। तो सुमित रॉय कोई आम आदमी नहीं है। तो देखते हैं क्या करता है बंगाल की पुलिस। बट सीआईडी, ईडी, सीबीआई, वेस्ट बंगाल पुलिस जैसा रवैया चल रहा है उसमें तो लग रहा है कि युवराज के चक्की पीसने के दिन बहुत करीब आ गए हैं। युवराज की बात करें, अभिषेक की बात करें तो एचएम ने भी बोला था, तो उनके खिलाफ कार्रवाई क्यों नहीं, मेरे खिलाफ ही क्यों? तो वो जाए ना, वो सुप्रीम कोर्ट जाए गृह मंत्री अमित शाह के खिलाफ। अभिषेक बनर्जी जी भी तो सांसद हैं, वो संसद में जब मॉनसून सेशन शुरू होगा वो ये बात को उठाएं, वो सुप्रीम कोर्ट जाएं, कौन रोका है उनको? बट उन्होंने जो भाषण दिया है वो भी तो गलत है। आज मैं गलती करूं और कोई और भी गलती करे, अगर मैं मान भी लेता हूं इस बात को, तो मेरी गलती तो सही नहीं हो जाती। अब उनके खिलाफ एक्शन हो रहा है, अगर उनको लगता है कि गृह मंत्री के खिलाफ एक्शन नहीं हो रहा है तो वो जाए संसद में बात को उठाए, सुप्रीम कोर्ट में बात को उठाए, कौन रोका है उनको? पहले अपने हिसाब तो क्लियर कर लें। और मुझे तो आप जब मेरा इंटरव्यू ले रहे हैं, मेरे पास अभी एक व्हाट्सएप आया है कि आधे घंटे पहले बिष्णुपुर थाना में उनके खिलाफ अम्फान जो हुआ था ना, अम्फान जो तूफान हुआ था, अम्फान का 250 करोड़ रुपया इधर उधर करने का एक एफआईआर दर्ज हुआ है बिष्णुपुर पुलिस स्टेशन में। और वो किया है बीजेपी के लोकसभा के 2024 के कैंडिडेट बॉबी जी ने, जिनका नाम है अभिजीत दास शायद, उन्होंने किया है। तो एक के बाद एक एफआईआर हो रहे हैं, जांच पड़ताल हो रहा है। अभिषेक बनर्जी जी कोऑपरेट कर रहे हैं, उनको कोऑपरेट करना ही पड़ेगा, और तो कोई रास्ता है नहीं। बाकी कानून के हिसाब से चलेगा। एक चीज और, अभिषेक ने कल जूनियर होकर डिसरिस्पेक्ट करते हैं,
अभिषेक का कहना है कि वो फादर फिगर जैसे हैं, उन्होंने मुझे छोटे से बड़ा किया है, उन्हें हक है मुझे कुछ भी बोलने का। देखिए कल्याण बनर्जी ने भी उन्हें माफ कर दिया बेटा बोलकर। चलिए ठीक है, अभी मुंह बोले बाप बेटे का रिश्ता अच्छा लग रहा है देखने में, इसमें कोई दिक्कत नहीं है। और कल्याण बनर्जी एक बहुत बड़े लीडर हैं, 4 टाइम के सांसद हैं, और आज के डेट में कल्याण बनर्जी को तृणमूल कांग्रेस का जरूरत नहीं।